গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বুদ্ধদেব গুহের লেখা একটি উপন্যাস খেলা যখন। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। খাওয়া দাওয়ার পর দুজনে সামনাসামনি সোফায় বসে অনেক পুরনো দিনের গল্প হলো। তারপর একসময় প্রদীপ্ত বলল, এবার বল তোর কথা। আমি বললাম, বলার কিছু নেই, আমি প্রেমে পড়েছি, একজনকে ভালোবেসেছি নিরুপায়ভাবে। প্রদীপ্ত সোজা হয়ে বসে বলল, এ তো আনন্দের কথা। এখন আমার অসহ্য চলছে, নইলে তোকে নিয়ে ফিরপোতে গিয়ে সেলিব্রেট করতাম। পরক্ষণে প্রদীপ্ত বলল, তুই বললি বটে, কিন্তু বাসি খবর। আমি অবাক হলাম, বললাম, সে কি, তুই জানতেই পারিস না? প্রদীপ্ত আত্মবিশ্বাসের হাসি হাসল, বলল, নিশ্চয় জানি, আমি তাকে দেখেছি, চিনি এবং খুব ভালো করে জানি। তোকে আমার খুব হিংসা হয়। প্রেমে যদি কখনো পড়তেই হয় তাহলে অমন মেয়ের সঙ্গে পড়তে হয়। বিশ্বাস কর, দেশেও বাইরে আমার অনেক বান্ধবী আছে, কিন্তু ওর মধ্যে যা আছে আমি কারোর মধ্যে তা দেখিনি। ওর মধ্যে দারুণ একটা আন্তর্জাতিক এলিমেন্ট আছে। ও কখনো ভীষণ বাঙালি, কখনো একেবারে মেম সাহেব, কিন্তু ভেতরে ভেতরে ও যেন কোনো ক্রিশ্চিয়ান সুস্নাতা সন্ন্যাসিনী। ওর মতো পবিত্রতা, স্নিগ্ধতা আমি কোনো মেয়ের মধ্যে দেখিনি। আমি খুব বিচলিত বোধ করছিলাম। অধৈর্য গলায় বললাম, তুই কার কথা বলছিস? প্রদীপ্ত বলল, কেন, যেন জানিস না, রুমার কথা। আমি চুপ করে গেলাম, মুখ নিচু করে রইলাম। প্রদীপ্ত বলল, কি, অবাক হলি তো? আমি বললাম, না, তুই ভুল করেছিস। রুমা নয়, তার নাম বুলবুলি। তুই রবীন্দ্রসঙ্গীত শুনিস? ওর নাম শুনিসনি? প্রদীপ্ত রূঢ় গলায় বলল, তুই তো জানিস ন্যাকা সঙ্গীত আমার ভালো লাগে না। গান বলতে একমাত্র আমি ডাবল ব্যারেল শটগানকে বুঝি। গান ফান আমার ভালো লাগে না। তারপরই হঠাৎ থেমে বলল, কিন্তু দাঁড়া, ব্যাপারটা সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি বললাম, তুই বল, কোন ব্যাপার? প্রদীপ্ত বলল, অভিজিৎ আর রুমা এসেছিল পরশুদিন, অনেকক্ষণ ছিল। তারপর অভিজিৎ বাবার সঙ্গে ওর বাবার কোম্পানির কি একটা মামলার বিষয়ে পরামর্শ করতে গেল। রুমার আমি অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে তোর কথা উঠল। ওকে তোর সম্বন্ধে এমন উচ্ছ্বসিত দেখলাম যে বলার নয়। আমাকে লুকোতে পারবি না রাজা, তুই অস্বীকার কর যে রুমা তোকে ভীষণ ভালোবাসে, একথা তুই জানিস না? আমি চুপ করে রইলাম। প্রদীপ্ত বলল, কথা বল, চুপ করে আছিস কেন? আমি বললাম, ভালোবাসাটা তো একতরফা জিনিস নয়। প্রদীপ্ত বিরক্ত হলো, বলল, আমি বিশ্বাস করি না যে তোকে আমি অন্তত যতটুকু জানি। রুমাকে তোর ভালো লাগে না। রুমাকে ভালো লাগে না এমন কোনো শিক্ষিত মার্জিত ছেলে থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি বললাম, আমি তো বলিনি যে ভালো লাগে না, কিন্তু ভালো লাগার ভালোবাসা তো এক নয়। বুলবুলির প্রতি আমি যে অন্ধ উদ্দাম আকর্ষণ অনুভব করি, রুমার বেলায় সেরকম করিনি কখনো। প্রদীপ্ত বলল, তোর কি ধারণা ভালোবাসার একমাত্র ফর্ম অন্ধ উদ্দামতা? ভালোবাসার আরও তো রকম আছে। রুমা কখনো কাউকে এমনভাবে আকর্ষণ করবে না। রুমা যাকে চায় তার অনেক সৌভাগ্য। তুই কি রে, তুই একটা স্টুপিড। তোর বুলবুলিকে আমি দেখিনি, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে রুমাকে হারাতে পারে এমন একজনও মেয়ে কলকাতায় আছে। আমি বললাম, তা সত্যি, কিন্তু ভালোবাসা তো কোনো বাধা পথে চলে না। কি করব বল, আমি যে ভালোবেসে ফেলেছি। প্রদীপ তোকে খুব চিন্তিত দেখালো, বলল, তাহলে তো আমি সেদিন খুব অন্যায় করেছি। রুমার কি হবে? আমি অবাক হয়ে বললাম, কেন? না, সেদিন রুমা তোর যত না প্রশংসা করছিল, আমি তার চেয়ে বেশি করছিলাম। তোর সম্বন্ধে কত কিছু বললাম ওকে, যা আমার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাছ থেকে জানি। ও বন্ধুর বোন হিসেবে তোর কিছুই জানে না। কিন্তু এখন দেখতে পাচ্ছি ওর কাছে তোর নিন্দা করাই উচিত ছিল আমার। তাহলে যদি মেয়েটার মন একটু শান্ত হতো।
তোর থেকে মন সরে আসতো। এতে তো জ্বালা আরও বাড়বে বেচারির। ইস, দেখ তো কি অন্যায় করলাম। আমার খুব খারাপ লাগে রে প্রদীপ্ত। যখনই রুমার কথা ভাবি খুবই খারাপ লাগে। কিন্তু আমি বড় স্বার্থপর হয়ে গেছি এখন। বুলবুলির পাশে রুমাকে দাঁড় করালে আমার মনে রুমা বারবার হেরে যায়। আমি তোকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না প্রদীপ্ত, কেন এমন হয়, কিন্তু হয়। আমাকে তুই ক্ষমা করে দে। আমার ক্ষমা করার কথা কিসে আসছে? কিন্তু রুমা কি তোকে ক্ষমা করবে? মেয়েরা ছেলেদের মতো উদার হয় না। মেয়েরা এসব ব্যাপারে ক্ষমা কাকে বলে জানেই না। তারপর ও বলল, এটা আমার বুদ্ধির বাইরে। আমার মনে হয় কাউকে ভালো লাগা কি খারাপ লাগার ব্যাপারে প্রত্যেকের সাবকনশিয়াস স্টেটে সেক্স আপিল দারুণভাবে প্লে করে। বুলবুলির প্রতি তোর যে ভালো লাগা, তার পেছনে তোর অজানিতে এমন কিছু একটা তোর মাথার মধ্যে কাজ করে যে তুই নিজে তার খোঁজ রাখিস না। আমি তাড়াতাড়ি বললাম, প্লিজ প্রদীপ্ত, এই প্রসঙ্গ বন্ধ কর। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, জাস্ট ভালোবাসি। তুই এমন করে ভালোবাসার সব ব্যবচ্ছেদ করিস না, আমার খুব খারাপ লাগছে। তারপর আবার বললাম, জানি না, রুমা ওর চারপাশে এমন এমন সব ছেলে থাকতে আমার মতো জ্যাক অব অল ট্রেডসের মধ্যে কী এমন দেখতে পেল? আমার প্রতি রুমার এই আশ্চর্য আকর্ষণও কোনো নিয়মের মধ্যে পড়ে না। এও এক ব্যাখ্যাহীন ব্যতিক্রম। প্রদীপ্ত বলল, ঠিক আছে, অন্য কথা বল। কিন্তু এরপরে অন্য কথা আর জমল না। প্রদীপ্তর বইয়ের আলমারি থেকে টমাস মানের একটা মোটা বই বের করলাম, ম্যাজিক মাউন্টেন। বইটার কথা অনেক শুনেছি, কিন্তু বইটা পড়া হয়নি। আমি এক জায়গায় বসে বইয়ের মধ্যে ডুবে গেলাম, আর প্রদীপ্ত আবার বিপ্রদাস পড়তে লাগলো। আমাদের দুই বন্ধুর সমস্ত ঘনিষ্ঠ নৈকট্য রোমা যেন তার স্নিগ্ধ শীতল অনুপস্থিত উপস্থিতিতে বিচ্ছিন্ন করে দিল। শীতলতার সমুদ্রে দুটি বিচ্ছিন্ন দ্বীপের মতো পাশাপাশি, তবু বহু দূরে আমরা ভেসে রইলাম। অচেনা পরিবেশে ঘুম ভাঙলে প্রথমে কিছুক্ষণ বোকা বোকা লাগে। নিজের ঘরের সিলিং, দেওয়ালের ছবি, জানালার পাশের বোগেনভেলিয়া লতা কিছুই না দেখতে পেয়ে কয়েক মুহূর্ত মাথাটা শূন্য হয়ে রইল। পাশ ফিরতেই দেখলাম আমার পাশে মাটিতে কম্বল বিছিয়ে প্রদীপ্ত শুয়ে আছে অশৌচের পোশাকে। ওর মুখময় খোঁচা খোঁচা দাড়ি, হবিষ্যান্ন করায় সৌম্য চেহারার এক বিশেষ দীপ্তি লেগেছে। প্রদীপ্ত সুন্দর মুখে রোদ এসে পড়েছে। প্রদীপ্ত অকাতরে ঘুমোচ্ছে। মাথার পাশে মাটিতে টেবিল ল্যাম্পটা রাখা আছে, নিবানো। তার পাশে বিপ্রদাস। সবে ঘুম ভেঙেছে, এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। দরজা খুলে দেখলাম প্রদীপ্তর বাবা দাঁড়িয়ে আছেন। উনি বললেন, এ কি রাজা, তুমি বাড়িতে বলে আসনি যে এখানে থাকবে? তোমার বাবা কাল তোমরা শুয়ে পড়ার পর ফোন করেছিলেন, উনি গাড়ি পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বলে মেসোমশাই চলে গেলেন। প্রদীপ্ত ঘুম ভেঙে বলল, কি রে? আমি বললাম, এখন যেতে হবে, শিওরে সমন, ফিরে এসে হয়তো তোর ঘরেই থাকতে হবে, থাকতে দিবি তো? ও বলল, ইয়ার কি করিস না, কি বলেন আগে দেখ, ফোন করিস, ভুলিস না। বাইরে বেরিয়ে দেখলাম সাদা ওপেল ক্যাপিটান গাড়িটা দাঁড়িয়ে আছে। ড্রাইভার দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। ড্রাইভার একটা চিঠি দিল হাতে। দেখলাম বাবার লেখা। খুদে খুদে অক্ষরে বাবা লিখেছেন, কাম ইমিডিয়েটলি, সি মি অ্যাজ সুন অ্যাজ ইউ কাম। বাড়ি পৌঁছে সিঁড়িতে বাবার ঘরের দিকে উঠতে উঠতে অনেক কথা মনে হচ্ছিল। মনে হচ্ছিল এই শেষবারের মতো এবারে সিঁড়ি দিয়ে ওঠা। এবারে তো আমার কৈশোর শেষ হয়েছে, যৌবন আরম্ভ হয়েছে। সিঁড়িতে গোপাল ঘোষের দুটি স্কেচের রিপ্রোডাকশন আমি অনেক দিন আগে কিনে এনে লাগিয়েছিলাম। কত স্মৃতি, কত পুরনো টুকরো টুকরো কথা সব হারিয়ে যাবে, মুছে যাবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল আমার। বাবা তার ঘরে জানালার সামনে দাঁড়িয়েছিলেন। আজ রবিবার, বাবা বাগানে যাবেন। পায়ে লাল রঙা তালতলা চটি, ধুতি পাঞ্জাবি পরেছেন। আমি পেছন থেকে ডাকলাম,
বাবা। বাবা হঠাৎ এক মোচড়ে ঘুরে দাঁড়ালেন। আমার মনে হলো বাবা তার .32 রিভলভার দিয়ে আমার পেটে গুলি করলেন, কিন্তু কোনো শব্দ হলো না। তারপর দেখলাম বাবার মুখ প্রসন্ন এবং মুখে এক বিচিত্র হাসি। হাতির দলের সর্দার নতুন ছোকরা হাতির বাড়াবাড়ি দেখে যেমন চোখ করে তার দিকে তাকায়, বাবা তেমন চোখে আমার দিকে তাকালেন। পরক্ষণে বাবা হেসে ফেললেন, বললেন, পারমিশন গ্রান্টেড। এখন সোজা নিজের ঘরে চলে গিয়ে অ্যাকাউন্টেন্সির বই খুলে সামনে ঘড়ি নিয়ে বসে পড়ো। 3 ঘন্টায় 6টা ব্যালেন্স শিট মেলাতে হবে। তুমি যাকে স্ত্রী হিসেবে চাও তাকে পাবে। এখন প্রমাণ করো যে তোমার অন্য ব্যাপারেও জেদ আছে। যা চাও তা করতে পারা তো সোজা, যা চাও না সেটা করাই বাহাদুরি। যাও। আমার গলায় থুতু আটকে গেছিল। কি করব, কি আমার করা উচিত ভেবে পাচ্ছিলাম না। সিঁড়ি দিয়ে তরতর করে নেমে আসছিলাম অথবা উড়ে আসছিলাম। মা ডাকলেন পেছন থেকে। মা একটা সাদা খোলের ফলসা রঙা চওড়া পাড়ের তাঁতের শাড়ি পরেছিলেন। চাটা খেয়ে পান খেয়েছিলেন। মুখ দিয়ে সুগন্ধি জর্দার খুশবু বেরোচ্ছিল। গলায় একটা মোটা বিছে হাড়। মা পান মুখে মুখ উঁচু করে জপজপে গলায় বললেন, দাঁড়া, কথা আছে। মাকে খুব সুন্দর দেখাচ্ছিল। দাঁড়ালাম। মা খাবার ঘরে ডাকলেন। তারপর বললেন, চা খাবি না? বলে আমার সামনে চেয়ারে বসলেন। চা দিলেন। তারপর বললেন, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোর বাবার জন্য ভেবে মরলাম। তুই এরকম করছিস জানলে তোর বাবার না জানি স্ট্রোকই হবে ভাবলাম। আর সেই তিনি কিনা আমাকে গালাগালি করে অ্যাক্সেস করলেন। পুরুষ জাতটাই বড় অকৃতজ্ঞ। আমি কিছু বুঝতে না পেরে বললাম, কি হলো? মা পানের ঢোক গিলে অভিমানী গলায় বললেন, তোর বাবা আমাকে খুব বকলেন। বললেন যে আমার জন্যই নাকি তুই পরীক্ষা পাশ করতে পারিসনি। বললেন, ছেলে কি আমার ফেল করা ছেলে? তুমিই তো গোড়া থেকে আমাকে কিছু না জানিয়ে এমন করেছ। ও যদি কাউকে তেমন করে ভালোই বেসে ফেলে, তার একটা অনিশ্চয়তার আশঙ্কার মধ্যে দিয়ে চলতে থাকে, তাহলে কি পড়াশোনা করতে পারে? তুমি খুব অন্যায় করেছ আমাকে না জানিয়ে। বলে মা চুপ করে গেলেন। মার চোখের কোণায় 2 ফোঁটা জল চিকচিক করতে লাগলো। আমি চেয়ার ছেড়ে উঠে মাকে জড়িয়ে ধরলাম। মা তাতে ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, আমি তোর শত্রু আর সকলে তোর মিত্র। আমি বললাম, কি করছো মা, ওরকম করো না। মা আমাকে খাবারের প্লেট এগিয়ে দিতে দিতে সামলে নিলেন নিজেকে। একটু পরে মা বললেন, এবার পাশ করতে পারবি তো? আমি হাসছিলাম। ছোটবেলা থেকে ঠিক মনে পড়ে না আজকের দিনের মতো এত খুশি আমি এর আগে কখনো হয়েছিলাম কি না। আমি বললাম, নিশ্চয়ই, তুমি দেখো পাশ করি কি না। মা বললেন, তোর জীবনটা তো তোরই। তুই যাকে নিয়ে সুখী হবি তাকে আমি খুশি মনে গ্রহণ করব। কিন্তু সুখী কি তুই হবি? আমি বললাম, এ কথা কেন বলছো মা? বলছি এই জন্য যে তোকে আমি যত ভালো জানি আর কেউই তো তত ভালো জানে না। ছোটবেলা থেকে তোর স্বভাবটা অদ্ভুত। যা করবি, যার জন্য তুই বায়না ধরবি, তা না পেলে তুই কুরুক্ষেত্র কাণ্ড বাঁধাবি। আর যে তা পাওয়া হয়ে যাবে অমনি 2 দিনে তা তোর কাছে পুরনো হয়ে যাবে। তাকে অবহেলায় ধুলোয় ফেলে আবার তুই নতুন কোনো বায়না ধরবি। জানিস, আমার কেবলই মনে হয় তোর মনটা ঘাস ফড়িংয়ের মতো, কোথাও দুদণ্ড স্থির হয়ে বসতে পারে না। বিয়েটা তো ছেলে খেলা নয়, সমস্ত জীবনের ব্যাপার। অন্য একটা মেয়ের সমস্ত ভালো মন্দ তোর উপরে নির্ভর করবে। তুই যেরকম খেয়ালি, তোর যেমন অস্থির মতি, তোর জেনে শুনে কোনো মেয়েকে ঠকানো উচিত নয়। তুই যদি আমাকে জিজ্ঞেস করিস তো আমি বলবো, তোর বিয়েই করা উচিত নয়। কোনো মেয়েই তোকে বিয়ে করে সুখী হতে পারবে না। তোর এমনই স্বভাব। তুই জেদি, রাগী, ভীষণ খেয়ালি। তোর কাছে তোর গায়িকাও 2 দিনে পুরনো হয়ে যাবে। তখন তুই অন্য কারো দিকে হাত বাড়াবি, তার প্রতি অবিচার করবি। আমি চুপ করে থাকলাম। আমার সম্বন্ধে মার কোনো অভিযোগই মিথ্যে নয়, এবং মা এখন যা বলছেন তা আমার ভালোর জন্য যত না
হয়তো বুলবুলির ভালোর জন্য তার চেয়েও বেশি। কিন্তু আমি কি করব? আজকে আমার জীবনে বুলবুলির চেয়ে বড় সত্য আর কিছুই নেই। তার চেয়ে বেশি প্রার্থনা আমি কিছুর জন্য কারোর জন্যই করি না। তার জন্য এই মুহূর্তে আমার যা আছে আমি সব দিতে পারি। এই সত্য ক্ষণিক কিনা জানি না, ক্ষণিক হলেও এই চরম ও পরম সত্য। ভবিষ্যতে যদি অন্য কেউ আমাকে আবার এমনই কোনো পাগল করা অনুভূতিতে ভরিয়ে দেয়, আমার সমস্ত সত্তা এমনি করে আচ্ছন্ন করে ফেলে, তখন আমি কি করব তা এক্ষুনি বলা সম্ভব নয়। জীবনে কোনো বাধা ধরা শর্ত মেনে কোনো বাহিত পথে আমি কখনো চলতে পারবো না। আমার মন যা বলবে, হৃদয় যা চাইবে, আমি সেই মতো আগুনের দিকে ধাবিত পতঙ্গের মতো এগিয়ে যাব। আমি জানি যে এইভাবে বাঁচা কোনো বুদ্ধিমান দায়িত্বশীল মানুষের বাঁচা নয়। প্রত্যেকের জীবন মানেই কতগুলো শর্ত, সম্পর্ক মানেই অলিখিত চুক্তি। বুদ্ধিমান ও কনসিস্টেন্ট মানুষ মাত্রই এই শর্ত, এই চুক্তি মেনে চলেন। আমি বুদ্ধিমানও নই, কনসিস্ট্যান্টও নই। আমি একজন হৃদয়বান, ভাবাবেগ সম্পন্ন মূর্খ মানুষ। কিন্তু আমার বেঁচে থাকার আনন্দ, আমার জীবনের প্রতিটি মুহূর্ত, বুলবুলির অদেখা নরম কবঞ্চ বুক মুঠি ভরে ধরার তীব্র আনন্দের মতো, এতে কোনো ফাঁকি নেই। বুদ্ধিমান হওয়ার জন্য আমি কখনো ইনসিনসিয়ার হতে চাই না। যদি দুঃখ পাই কখনো, সে দুঃখকে সমস্ত আন্তরিকতায় বুকে আঁকড়ে ধরে দুঃখের স্বরূপটাকে বোঝার চেষ্টা করব। যদি আনন্দ পাই, তো সেই আনন্দের তীব্র অঙ্গীকারে নিজেকে একটু বাকি না রেখে ভাসিয়ে দেব। আমার জীবনকে আমি কখনো শর্তাধীন করে রাখব না কোনো কিছুর কাছেই, কারো কাছেই, এমনকি বুলবুলির কাছেও না। সামাজিক সমস্ত শর্তের জালের মধ্যে বাস করেও আমি এক শর্তহীন, স্বাধীন, অসামাজিক জীবনযাপন করব। আমার স্বাধীনতা, বাঁচার স্বাধীনতা, ভালো লাগা আর ভালোবাসার স্বাধীনতা আমি কারো কাছে কোনো উচ্চতম মূল্যেও বিকোতে রাজি নই, কিছুতেই রাজি নই। অনেকক্ষণ চুপ করে রইলাম আমি। মা এত কথা বুঝবেন না। মা একজন পতি পরম গুরুতে বিশ্বাসী, সামাজিক অনুশাসনে আষ্টে পৃষ্ঠে বাঁধা, লক্ষ লক্ষ বাঙালি মায়ের একজন। তার কালাপাহাড় ছেলের এমন সব বিপ্লবী ধারণার কথা শুনলে মার অসুখী শুধু বাড়বে। তাই চুপ করে থাকলাম অনেকক্ষণ। তারপর বললাম, মা, ভবিষ্যতের কথা জানি না, ভবিষ্যতের কথা কে বা জানে। আমি তোমাকে আজকের কথা বলতে পারি। বুলবুলিকে আমি খুব ভালোবাসি মা। তোমাকে ছাড়া আর কাউকে আমি এত ভালোবাসিনি। এর চেয়ে বেশি আমি কিছু জানি না। মা আরও একটা পান মুখে দিলেন রূপোর বাটা থেকে। বললেন, কি জানি, তোর জন্য এখন যত না চিন্তা হয়, সেই মেয়েটার জন্য আরও বেশি চিন্তা হয়। সে জানে না কাকে সে বিয়ে করছে। এমন ছেলেকে বেঁধে রাখা পৃথিবীর কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। মেয়েটার কপালে অশেষ দুঃখ লেখা আছে। সেদিন সত্যিই বাবার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে অ্যাকাউন্টেন্সির বই খুলে বসলাম। সেদিন ব্যালেন্স শিটগুলো পটপট করে মিলে যেতে লাগলো। অ্যাকাউন্টেন্সির যে একটা এত সহজ ও ইন্টারেস্টিং সাবজেক্ট, তা আমি আগে কখনো জেনেছি বলে মনে হলো না। আমার মন বলতে লাগলো, পরীক্ষাটা নভেম্বর না হয়ে আরও তাড়াতাড়ি হলে ভালো হতো। কারণ আমার কোনো সন্দেহ নেই মনে যে এবার বসলে আমি পাশ করব। আমার মনটা কিছুতেই এতদিন অ্যাকাউন্টেন্সির মধ্যে ঢুকতে চাইতো না। মনটা আগ্রহী হলে, কিছু জানবো বা করব বলে পণ করলে, তা জানতে পারবো না বা করতে পারবো না এমন কিছু আছে বলে মনে হয় না আমার। আমার মন এখন আমার সম্পূর্ণ অধীন। মন এখন বাহির পথে বিবাগী হিয়ার মতো কোনো মরীচিকার পেছনে ধাবমান নয়। মন এখন কেন্দ্রীভূত, কেন্দ্রবিন্দুতে সমাধিস্থ। এ মনের অদিষ্ট কিছু থাকলে তা নিশ্চিতভাবে বিন্যস্ত হয়ে আমার কবলিত হবেই। কোনো বাধাই এখন আর বাধা নয়। সেদিনই বিকেলে অর্ঘ্য ফোন করল। বলল, তুমি বলেছিলে জর্জ তার কাছে গান শিখতে যাবে, আজ তোমাকে নিয়ে যাব, আমি বলে রেখেছি। আমি বললাম, চলে এসো, আমি তৈরি হয়ে নিচ্ছি। ইতিমধ্যে আমার প্রিয় গানের স্কুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বেশ কিছুদিন হলো।
কারণ বাবা বলেছিলেন বলেই শুধু নয়, সেখানের কড়া নিয়মানুবর্তিতার সঙ্গে আমার পরীক্ষার প্রস্তুতির নিয়মানুবর্তিতার ঘন ঘন সংঘাত হচ্ছিল বলে। জর্জ তার বাড়ি আমাদের বাড়ির কাছেই। রবিবার রবিবার সকালে সকালে ক্লাস, তাই ঢিলে ঢালাভাবে সপ্তাহে একদিন গানের রেওয়াজ থাকবে এই ভেবেই অর্ঘ্যকে বলেছিলাম। জর্জ তার সবচেয়ে নিয়মিত ও প্রণত ছাত্র ছিল অর্ঘ্য। ও গত কয়েক বছরে একদিনও ক্লাস মিস করেনি। জর্জ তা ওকে বিশেষ স্নেহের চোখে দেখতেন। অর্ঘ্যর সঙ্গে সেদিন সন্ধেবেলায় যখন ট্রাঙ্গুলার পার্কের পাশে একটা দোতলা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠলাম, তখন জানতাম না যে এমন একজন মেজাজি রসিক লোকের সঙ্গে আলাপ হবে। ছোট ঘর, চারধারে স্তূপীকৃত বইপত্র, চাইনিজ ছবি, নানা কিউরিও মাটিতে অবহেলায় ফেলে রাখা, মেঝেতে শতরঞ্জি পাতা। একটা গেরুয়া পাঞ্জাবি পরে আর খয়েরি লুঙ্গি পরে সামনে হারমোনিয়াম নিয়ে জর্জ দা বসে আছেন। মুখে পান, সামনে পানের বটুয়া, পাশে গলায় স্প্রে করা যন্ত্র। একঘর ছেলে মেয়ে বসে আছেন। আমি দরজায় দাঁড়িয়ে জর্জ দাকে নমস্কার করলাম। অর্ঘ্য আলাপ করিয়ে দিল। জর্জ দা হাসলেন। চোখ তুলে এক অদ্ভুত কৌতুকময় তাচ্ছিল্যের চোখে যেন তাকালেন আমার দিকে। বললেন, চেহারা খান তো লম্বা চওড়া দেখি, তা গলা খান কেমন? কোথায় গান শেখা হইছে? আমি নাম বললাম। জর্জ দা বললেন, সর্বনাশ, তা অত বড় স্কুলের পর আমার কাছে কেন? আমি বললাম, কারণটা ব্যক্তিগত, তাছাড়া আপনি বাড়ির কাছে থাকেন। ও বুঝছি, বললেন জর্জ দা। সে প্রথম আলাপ। সবে গান আরম্ভ হবে। হারমোনিয়াম কোলে তুলে নিয়ে জর্জ দা সুর ভাঁজছেন। এমন সময় এক মহিলা দৌড়ে এসে ঘরে ঢুকলেন। জর্জ দা তাকে দেখে খুব খুশি হলেন দেখলাম। বললেন, আসো আসো, কি পথ ভুইল্লা? মহিলা বললেন, না মোটেই না। জর্জ দা বললেন, বলো কি খাবা? রসগোল্লা, মহিলা বললেন। জর্জ দা ডাকলেন, হতকুচ্ছেদ। যাই বলে উত্তর দিয়ে একটি নিরীহ চেহারার লোক এসে দাঁড়ালো। আজ্ঞে বাবু। জর্জদা বললেন, 5 টাকার রসগোল্লা নিয়ে এসো। জর্জদার মতো গুরুচণ্ডালী ভাষায় কথা বলতে আমি কাউকে দেখিনি। এই বাঙাল ভাষায় বলছেন, পরক্ষণেই কলকাতার ভাষায় বলছেন। লোককে সর্বক্ষণ এমন বুদ্ধি ও রসবোধে চমকে রাখতে খুব কম লোককে দেখেছি। জর্জদা আমার চোখে তাকালেন। আমি নিরীহ বাহনের সঙ্গে হতকুৎসিত নামটার কোনো মিল খুঁজে পাচ্ছি না দেখে নিজে হাসতে হাসতে বললেন, ওর আসল নামটা ভালো, তবে আমার মতো কুদর্শন লোকের যে চাকর, তাকে হতকুৎসিত না হলে মানায় না, তাই ওকে হতকুৎসিত বলে ডাকি। পরক্ষণেই আমার কাছে কিছু শোনার প্রত্যাশা না করেই আগন্তুক ভদ্রমহিলাকে একটা নামে ডেকে বললেন, ব্যাপারটা ভালোই, বিয়াকরণের সময় অমুক ভট্টাচার্যি, আর রসগোল্লা খাওয়ানোর বেলায় জর্জ দা। আমরা সকলে হেসে উঠেই থেমে গেলাম আচমকা। বুঝলাম পটভূমিকা না জেনে হাসাটা বোকামি। এই সহজ সরল রসিকতা হয়তো নিছক রসিকতা নয়। তারপর গান আরম্ভ হলো। কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে। চোখ বন্ধ করে জর্জদা গান গাইতে লাগলেন। আমার খুব ভালো লাগতে লাগলো। গলা কি দরাজ, সুরে ও দরদে ভরপুর। তখন জর্জদা রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত রকম এক্সপেরিমেন্টে নামেননি। জর্জদার গান শুনলেই মনে হতো অন্য কোনো এক উচ্চতায় পৌঁছে গেলাম মনে মনে। গানের একটা জায়গায় এসে বললেন, স্বরলিপি থাউক, যেমন করে গাইতাছি তেমন করে গাও। সামান্য একটা পর্দার সামান্য এদিক ওদিক, শুদ্ধর জায়গায় কোমল লাগাতেই গানটা ডাইমেনশন বদলে গেল। মনে হলো, ইস, স্বরলিপিতে এমন কেন নেই? জর্জদা হাসতে লাগলেন। হাসতে হাসতে অর্ঘ্যকে বললেন, কোনো ফাংশনে আবার এই সুরে গেয়ে বসবে না, লোকে কইবে জর্জ বিশ্বাস স্বরলিপি মানে না। তবে আমার নির্ঘাত জেল। আমরাও হাসতে লাগলাম। জর্জদাও হাসতে লাগলেন। মঞ্জুশ্রী চাকি একটু পরে চলে গেলেন।
জর্জদার গানের সঙ্গে ওর কোনো নাচের প্রোগ্রাম ছিল পরের সপ্তাহে। স্টিলা সেনের চেহারা এবং গলা দুয়েরই আমি ভীষণ অ্যাডমায়ারে ছিলাম। উনি আমার কলেজের এক সহপাঠীর দিদি হন। জানতাম, কিন্তু আলাপ ছিল না। তাই সামনে বসে তার গান শোনা ও তাকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। সেদিন ওই গান শোনার পরই ছুটি হলো আমাদের। বাইরে সর্ঘ বলল, কেমন লাগলো রাজা? আমার সত্যিই ভালো লেগেছিল। ওই ঘরোয়া পরিবেশে ওই শিল্পী সুলভ রসিক মানুষ, তার ঢিলে ঢালা বেশবাসের মতো ঢিলে ঢালা অনিয়মানুবর্তী জীবন। বাড়ি এসে চান টান করে মেঝের গালচে পা ছড়িয়ে বসে আবার আমার বুলবুলির রেকর্ড দুটো শুনলাম। না, আমার কোনো ভুল হয়নি। বুলবুলি আমার জাত গাইয়ে। একদিন যখন তার মৌটুসি পাখির মতো চিকন গলা সুরে ভরে গিয়ে ভরা কলসির মতো গভীর হবে, সেদিন সে 10 জনের মধ্যে একজন হবেই। সে যে বড় গাইয়ে হবেই, এ বিষয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। খাওয়া দাওয়ার পর অনেক অনেক রাতের পর দারুণ আবেশে ঘুমোলাম, আরামে ঘুমোলাম। সে রাতে এক দারুণ অশ্লেষ ভরা স্বপ্ন দেখলাম। সে স্বপ্ন আজও আমার মনে আছে। সে স্বপ্ন কাউকে দেখানো যায়নি, যাবে না কখনো। আমার প্রেমিক ভাবুক ছেলেমানুষি মনে সে স্বপ্ন এক সোনালি নরম উড়ন্ত কাঠবিড়ালির মতো উড়ে বেরিয়েছে। যতদিন বাঁচব উড়ে বেড়াবে। সে স্বপ্ন যদি কোনোদিন সত্যিও হয়, সে সত্যতা হয়তো কখনো কোনো ক্রমেই সে স্বপ্নের আবেশে সমকক্ষ হবে না। একটা কঠিন গান আগের দিন তোলানো হয়েছিল। সে গানটা কাল জর্জদা কেমন তোলা হয়েছে দেখছিলেন। আমার পাশে যে ছেলেটি বসেছিল তাকে আমি চিনতাম, নামও জানতাম তার। তার পালা যখন এলো তখন আভোগে এসে সে কোমল রেখাবের জায়গায় শুদ্ধ রেখাব লাগালো, অথচ পুরো গানের মেজাজটা ওই কোমল পর্দার উপর দাঁড়িয়েছিল। জর্জদা পান খেতে খেতে গম্ভীর হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি পাশে বসা ছেলেটির কানের পাশে গুনগুনিয়ে বলতে গেলাম যে ভুলটা কোথায়। জর্জদার বোধহয় মেজাজ ভালো ছিল না। তার স্বভাব সিদ্ধ ঠোঁটকাটা ভাষায় আমার দিকে তাকিয়ে বললেন, ল্যাংড়া অন্ধরে পথ দেখায়। একটা হাসির দমক ক্লাস শুদ্ধ ছেলে মেয়ের পেট থেকে গলা অবধি এসে আবার পেটে নেমে স্থির হয়ে গেল। কিন্তু হাসিটা সকলের চোখে ছড়িয়ে রইল। ভীষণ লজ্জা পেলাম। এজন্যই বিদ্যাসাগর মশাই বলেছিলেন, কখনো কারো উপকার করতে নেই। আমার মনটা এমনিতে খুব খারাপ ছিল, তার উপর এই হেনস্থাতে মনটা তেতো হয়ে গেল। সেই আলটিমেটামের পর কদিন পেরিয়ে গেছে, আজ 5ম দিন। কিন্তু আজ অবধি বুলবুলির কাছ থেকে কোনো উত্তর পাইনি চিঠির। আমার চিঠিতে আমার অফিসের ফোন নম্বরও দেওয়া ছিল। চিঠি লিখতে সংকোচ, হয়তো একটা ফোনও করতে পারত, কিন্তু তাও করেনি। 5 দিন অবধি ভাবছিলাম। চিঠিটা আসতে সময় লাগছে। 5 দিন অবধি রাগটা পোস্ট অফিসের উপরে ছিল। 5 দিন পেরিয়ে যাওয়ার পর বুলবুলির উপর রাগ হতে আরম্ভ হলো। অফিসের বেয়ারাদের ঘন ঘন ডাক দেখতে নিচে পাঠাতে লাগলাম। তারা বারংবার বলতে লাগলো, এ সময় কোনো চিঠি আসে না। চিঠি একবার সকালে, একবার দুপুরে ও শেষ সন্ধেবেলায় আসে। এখন দেখে কি হবে? আমি বললাম, বলছি যাও না, আমার জরুরি খবর আসবে একটা বোম্বে থেকে। বেচারারা উপর নিচ করে ডাকবাক্স খুলে খুলে হয়রান হলো, কিন্তু চিঠি এলো না। 7 দিনের দিনও যখন কোনো চিঠি এলো না, তখন হঠাৎ এক সময় বিকেলের দিকে অফিসে বসে কাজ করতে করতে বুলবুলির উপর দমবন্ধ রাগটা হঠাৎ উবে গিয়ে একটা ভীষণ স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভীতি আমাকে পেয়ে বসল। একটা অপমান বোধ আমাকে দারুণভাবে আচ্ছন্ন করে ফেলল। আমার পেটের মধ্যে সেই ভয়টা হামাগুড়ি দিয়ে বেড়াতে লাগলো। জীবনে আমি এমন অবস্থায় কখনো পড়িনি। নিজেকে নিজের লাথি মারতে ইচ্ছে করছিল, নিজের গায়ে নিজে থুতু দিতে ইচ্ছে করছিল। যদি ঘুণাক্ষরেও জানতাম যে এমনভাবে একটা বাজে সস্তা মেয়ে, একটা নির্গুণ গলা সর্বস্ব সাধারণ মেয়ে আমাকে অপমান করতে পারে, আমাকে অপমান এবং প্রত্যাখ্যান করার সাহস সে রাখে, তাহলে কখনো কি আমি যেচে নিজের থেকে ছোট হয়ে তাকে ভালোবাসা জানাতে যাই? নিজেকে নিজের ধিক্কার দিয়ে বললাম, যা হয়েছে তা ভালোই হয়েছে। এ শিক্ষার আমার দরকার ছিল।
আমি নিজেকে কী না একটা ভাবতাম। নিজে নিজে মনে মনে নিজের সম্বন্ধে অহেতুক ফেঁপে উঠেছিলাম। কোন সর্বনাশে ভর করে আমি তার পেছনে পথের কুকুরের মতো ধেয়ে গিয়ে তার হাতে আমার মৃত্যু পরোয়ানা ধরিয়ে দিয়ে এলাম সেদিন? কার দুর্বুদ্ধিতে? সে কথাই ভাবছিলাম। ছি ছি, এদিকে বাবা ও মা অনেককে বলে ফেলেছেন যে আমি নিজের ইচ্ছে মতো মেয়ে পছন্দ করেছি। বলেছেন তার নামধাম, তার সমস্ত গুণাবলী। আমার কানে এও এসেছে যে মা বলেছেন ছেলে আমার সে মেয়ের প্রেমে পাগল। তখন ব্যাপারটা শুধু আমার নিজের সম্মানেই, যদি এ হতভাগার সম্মান বলে কোনো বস্তু এখনো থেকে থাকে, সীমিত নয়, এখন তো আমার মা বাবার সম্মানও এর মধ্যে জড়িয়ে গেছে। রাগে আমার হাত পা কামড়াতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো উপায় ছিল না। এই প্রথম আমি কাউকে এমন হাঁটু গেড়ে বসে ভালোবাসা জানালাম, এত নিচু হলাম, নিচু করলাম নিজের অস্তিত্বকে। আর এই কিনা শেষ। বুলবুলি যদি সত্যি আমাকে প্রত্যাখ্যান করে, তাহলে কি জীবনে অন্য কোনো মেয়েকে আমি কখনো বলতে পারবো যে আমি তোমাকে চাই? আমার মেরুদণ্ড ভেঙে যাবে। আমার নিজের সম্বন্ধে সব বিশ্বাস, সব গর্ব চুরমার হয়ে যাবে। অথচ এখন কিছুই করার নেই, কিছুমাত্র বাকি নেই আর। আমার হাতের তাস চালা হয়ে গেছে, এখন হার জিত অন্যের হাতের তাসে। এখন একটি অন্তঃশ্বাস শূন্য ন্যাকা সঙ্গীত গাওয়া মেয়ের করুণার উপর নির্ভর করে হাঁ করে চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে থাকতে হবে। সেদিন অফিস ফেরতা একবার ওদের বাড়ির সামনে একটা চক্করও মেরে গেলাম। ওকে দেখা গেল না। বাড়ির ভেতর থেকে অনেক মেয়ে পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ ভেসে এলো। এত হাসি কিসের? এত হাসি আসে কোথা থেকে? ভেবেই পেলাম না। পরক্ষণে আমার বুক ছমছম করে উঠল। এত বড় চওড়া রাস্তায় অনেক পথচারীর সঙ্গে পথ হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো ওরা বাড়ি শুদ্ধ লোক আমার চিঠি নিয়ে হাসাহাসি করছে না তো? বুলবুলি কি আমার চিঠি সকলকে দেখিয়েছে? জানতে ইচ্ছে হলো, তাহলে মানুষের চোখের ভাষা কি কোনো ভাষাই নয়? মানুষ মুখে যা বলে, অ্যাম্প্লিফায়ারে যা চেঁচিয়ে জানায়, সেটাই একমাত্র কমিউনিকেশন? নীরব চোখে কি কেউ কাউকে কিছু বলতে পারে না? একে অন্যকে বুঝতে পারে না? আমি এতদিন যা বুঝলাম, যা বিশ্বাস করলাম, সবই কি ভুল? আমার এখন কি করা উচিত ভেবে পেলাম না। নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়ে আমার ভালোবাসার বদলে সে আমাকে কেন ভালোবাসবে না এই নিয়ে তার গুরুজনদের সঙ্গে তর্ক করা চলে না। তার সঙ্গে তো নয়ই। ভাবলাম সে যদি আমাকে সত্যি প্রত্যাখ্যান করে, তবে আমার চোখ এসিড দিয়ে পুড়িয়ে দেব, যাতে তাকে আর কখনো দেখতে না হয়। পরক্ষণে ভাবলাম, না, তা কেন? ও যদি আমাকে প্রত্যাখ্যান করে, তাহলে রুমার কাছে দৌড়ে যাব, পরীক্ষায় অল ইন্ডিয়া রেকর্ড করব। তারপর একদিন নতুন সাদা ছিপছিপে স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়িতে রুমাকে পাশে বসিয়ে বুলবুলি নামক রুমার এক বান্ধবীর বাড়িতে আমাদের বিয়ের নেমন্তন্ন করতে আসব। রুমার সঙ্গে আমার বিয়ের। কোনো দিক দিয়ে রুমার সে পায়ের নখেরও ঝুঁকি নয়। প্রতিশোধ আমিও নিতে জানি। প্রতিশোধ, প্রতিশোধ। যে মেয়ে শ্যামলের মতো ছেলের সঙ্গে সম্বন্ধ পাতাতে চায়, বাড়ি বাড়ি গান গেয়ে বেড়ায়, নিজেকে ওজন করিয়ে বেড়ায় প্রসপেক্টিভ শ্বশুর শাশুড়ির অশিক্ষিত বুদ্ধির তুলাদণ্ডে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঘৃণা ছাড়া, অনুকম্পা ছাড়া তাকে আমার দেওয়ার কিছুই নেই। বুলবুলি না হাঁড়ি চাচা? অফিস থেকে ফিরে সেদিন চান টান করে বুলবুলির রেকর্ডটা কাগজে মুড়ে নিয়ে প্রদীপ্তদের বাড়ি গিয়ে পৌঁছলাম। প্রদীপ্তর বাবার লাইব্রেরির পাশের বড় ড্রয়িং রুমে বসেছিল ওর আত্মীয় স্বজনদের সঙ্গে। 4-5 দিন পর ওর মায়ের কাজ। বাড়িতে অনেক লোকজন। প্রদীপ্ত সকলের সঙ্গে বসে গল্পগুজব করছিল। আমাকে দেখেই বলল, কি খবর রে, আয় চল আমার ঘরে যাই। প্রদীপ্ত নিজের ঘরে এসে সোফায় বসল। তারপর ধীরে সুস্থে বলল, বল, তোর কনকোয়েস্টের খবর বল। আমি অবাক হয়ে বললাম, তুই জানিস? ও অবাক হয়ে বলল, কি? না, জানিস কি না বল না। কি জানিস এটা আগে বল। বললাম, তুই জানিস যে আমি এক ঠগির পাল্লায় পড়েছি। বুলবুলি একটা জোচ্চোর, একটা 420।
প্রদীপ্ত গম্ভীর হয়ে গেল, বলল, তোর দেখছি ভীষণ অবনতি ঘটেছে। একটা অপরিচিতা মেয়ে সম্বন্ধে, যার তোর স্ত্রী হবার সমস্ত সম্ভাবনা আছে, তার সম্বন্ধে তুই এরকম ভাষা ব্যবহার করতে পারিস কি করে আমি ভাবতে পারি না। আমি নিজেও লজ্জা পেয়েছিলাম। আমার মুখ থেকে অনবধানে এমন ভাষা বুলবুলি সম্বন্ধে কি করে বেরোলো তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমি চুপ করে মুখ নিচু করে রইলাম। প্রদীপ্ত বলল, তোর হাতে কি? আমি বললাম, ওর রেকর্ড। প্রদীপ্ত উৎসাহের গলায় বলল, দে, আমাকে দে। যদিও আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি না, কিন্তু তুই যাকে ভালোবাসিস তার গান শুনতে নিশ্চয়ই আগ্রহ হয়। বলেই প্রদীপ্ত হাত বাড়ালো আমার দিকে, বলল, দে রাজা, আমায় দে। আমি তবু দাঁড়িয়ে রইলাম দেখে প্রদীপ্ত বলল, আচ্ছা তুই একটু বস, আমি পিসিমার কাছ থেকে গ্রামোফোনটা চেয়ে আনি। আমি তবুও কথা বললাম না। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বুদ্ধদেব গুহের লেখে একটি উপন্যাস, খেলা যখন, এর ৫ম পর্ব।